তৃণমূল পার্টি ব্যান করে দেওয়া উচিত, এদের প্রতীক চিহ্ন ব্যান করে দেওয়া উচিত। এরা একটা টেরোরিস্ট সংগঠনের মতো কাজ করে গিয়েছে, গোপন সংগঠনের মতো টানা কাজ করে গিয়েছে। এই বিস্ফোরক দাবি করলেন রাজ্যের একজন মন্ত্রী। রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূলের পার্টি অফিস, সাংসদ, বিধায়কের অফিস থেকে উদ্ধার হচ্ছে ত্রাণের সরকারি সামগ্রী। অনেক নেতাকে গ্রেপ্তারও করা হয়েছে। সম্প্রতি কালনার প্রাক্তন বিধায়কের অফিস থেকে চাকরি জাল নথি উদ্ধার করা হয়েছে। তৃণমূল পঞ্চায়েতের মণ্ডল প্রেসিডেন্ট, প্রাক্তন বিধায়কদের অফিস সার্চ হচ্ছে। আজব আজব জিনিস পাওয়া যাচ্ছে, ডাব, নারকেল তেল, হাঁড়ি, কলসি, খুন্তি। ওই মন্ত্রীর কথায়, আমি জানি না এগুলো কারখানার ছিল, গুদাম ছিল নাকি অফিস ছিল। পার্টি অফিসে যারা পিঠে বানাতে যেতেন সেখানকার লোক তার বদলা নিয়েছে। তৃণমূলের পার্টি ব্যান করে দেওয়া উচিত, আর এদের প্রতীক চিহ্ন ব্যান করে দেওয়া উচিত। এরা একটা টেরোরিস্ট সংগঠনের মতো কাজ করে গিয়েছে, গোপন সংগঠনের মতো টানা কাজ করে গিয়েছে। যে মন্ত্রী এই বিস্ফোরক দাবি করেছেন তিনি রাজ্যের পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। নিউটাউনের ইকো পার্কে প্রাতঃভ্রমণের পর সাংবাদিক বৈঠকে এই মন্তব্যই করেন দিলীপ ঘোষ। কি বলেছেন শুনবো। পঞ্চায়েতদের অফিস, এমএলএদের অফিস, লোকাল লিডারদের অফিস, মন্ডল প্রেসিডেন্টের অফিস সার্চ হচ্ছে। আজীব আজীব জিনিস পাওয়া যাচ্ছে। 2 বছর, 3 বছর, 4 বছর আয়লার তিরপল থেকে বন্যার সময় হাঁড়ি কুঁড়ি দেওয়া হতো, সেসব জমা আছে। ব্যারেল ব্যারেল তেল জমা আছে। আমি জানি না এগুলো ফ্যাক্টরি ছিল, গোডাউন ছিল কি পার্টি অফিস ছিল। আরও কত কি পাওয়া যাচ্ছে। সেই জন্য পার্টি অফিসে যারা পিঠে তৈরি করতে যেতেন সে গল্প আমরা শুনেছি সন্দেশখালী, সেখানকার লোক তার বদলা নিয়েছে। এই ধরনের অপকর্ম করার জন্য ওই পার্টির অফিস ছিল, সেজন্য পার্টিটাকে তো ক্যান্সেলই করে দেওয়া, ব্যান করে দেওয়া উচিত, প্রতীক ব্যান করে দেওয়া উচিত। এই ধরনের একটা টেররিস্ট অর্গানাইজেশনের মতো আর গুপ্ত সংগঠনের মতো টিএমসিটা পার্টিটা চলেছে, সেটা রাজনীতিতে থাকার অধিকার। টিএমসি পঞ্চায়েতের অফিস। দিলীপ ঘোষ বলেন, আমুলের কলকাতায় প্রধান দেখা করার সময় চেয়েছেন, আজই হয়তো দেখা হবে, কথা হবে। অনেকে ব্যবসা শুরু করতে চাইছেন, অনেক ফোন কল আসছে, সবার সঙ্গে কথা বলবো। তারা যাতে সহজে কাজ করতে পারে, যাতে কোনো বাধা না হয়, তার চেষ্টা সরকার করবে। অনেক দুগ্ধ উৎপাদন কোম্পানি রাজ্যে আসতে চাইছে, কারণ সরকার কোনো সংস্থা চালালে সেটা লুট হবে। দিলীপ ঘোষ বলেন যে হরিণঘাটের দুধ, ডিমে কত ভর্তুকি দেওয়া যায়, ক্ষতিতে চালিয়ে কোনো ব্যবসা সরকার করবে না। দিলীপ ঘোষ বলেন মমতা ব্যানার্জি দাম বাড়াতে দেননি। কি বলছেন দিলীপ ঘোষ শুনবো। ওয়েস্টবেঙ্গলের প্রধান, তিনি আমার কাছে সময় চেয়েছেন, কথা বলবো। আজকে হয়তো দেখা হতে পারে, ডিটেলস জেনে আমরা তার কাছ থেকে কথা বলবো। এরকম অনেক দুগ্ধ উৎপাদক কোম্পানি, ব্যবসায়ী, তারা ব্যবসা শুরু করতে চেয়েছেন পশ্চিমবাংলায়। বহু ফোন আসছে, তো সবার সঙ্গে কথাবার্তা বলবো এবং তারা যাতে সহজে কাজ করতে পারেন, কোনো বাধা না আসে, সে চেষ্টা সরকার করবে। কারণ সরকারি কোম্পানি চালালে সেটা লুট হবে। একসময় মাদার ডেয়ারি ছিল, রোজ 6 লক্ষ লিটার দুধ উৎপাদন হতো, বিক্রি হতো। আজকে সেই কোম্পানির নাম পাল্টে গেল, মাদার ডেয়ারি হয়ে গেল বাংলার ডেয়ারি। সেখানে 30,000 লিটার কেবল দুধ প্রতিদিন তৈরি হয়। আমি দেখতে গেছিলাম গত সপ্তাহে। এই যে দুর্দশা, সরকারি টাকা অপচয় ছাড়া কিছু না। হরিণঘাটার মিল্ক, দুধ, হরিণঘাটার যে ডিম হয় মুরগির, আমরা লক্ষ লক্ষ মুরগি রেখেছি। 3 টাকা করে প্রতি ডিম আমরা মা ক্যান্টিনে সাপ্লাই করি। বাজারে 6.5 টাকা ডিমের দাম, তো কত ভর্তুকি দেওয়া যায়? ডিমের দাম বাড়াবার জন্য আমি বলেছি, ভর্তুকি সব বাকি আছে। সেরকম দুধের ব্যাপার আছে, ওখানে হাঁস আছে, হাঁসের ডিম আছে, মুরগির ডিম আছে, মাংস আছে। ক্ষতিতে চালিয়ে ব্যবসা সরকার করবে না। মমতা ব্যানার্জি দাম বাড়াতে দেননি। আমি যখন খোঁজ করলাম যে ভাই কে বলেছে এত কম দামে দিতে, বলছে উপর থেকে। লিখিত কোনো সেখানে আদেশ নাই, কিন্তু জানা গেল উপর থেকে বলে দেওয়া হয়েছে এর বেশি যাওয়া যাবে না, তো কোম্পানিগুলো ডুবে যাবে। ডিম ছোড়ার এই মুহূর্তে যা হিরিক, হরিণঘাটের আপনাদের যে দপ্তরের যে ডিমগুলো, সেগুলো কি বিশেষ নিরাপত্তায় রাখবেন? না, আমরা বলেছি ডিমের দাম বেড়ে যাচ্ছে, ক্রাইসিস হচ্ছে, ডিম ছুঁড়ে ডিম নষ্ট করবেন না, খান, গায়ে জোর হবে। ফালতু লোককে ডিম খাওয়াচ্ছেন কেন? দেখুন, যেমন রাজ্যের প্রধান বিরোধী দল তৃণমূলের অবস্থা বলতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, যেমন যেখানে সেখান থেকে লোক একসময় তৃণমূল কংগ্রেসে এসেছিল, এখন তেমনই চলছে। প্রয়াত সুব্রত মুখার্জি একবার গল্পচ্ছলে বলেছিলেন, তৃণমূল আসলে একটা প্ল্যাটফর্ম, সবাই দাঁড়িয়ে আছে, আর যেমন ট্রেন আসে যেমন সেভাবেই চলছে। আজ উনি বেঁচে নেই, ওনার কথা অক্ষরে অক্ষরে ফলে যাচ্ছে। শুধু পয়সা কামানোর জন্য লোকগুলো এসেছিল। দুনিয়ার ক্রিমিনাল, অ্যান্টি সোশ্যাল এসেছিল, এখন যার যার মতো পালিয়ে যাচ্ছে। দলটা
বিধানসভায় ঢুকলোই না তার আগেই দুজন সাসপেন্ড হয়ে গেল। আমার অবাক লাগে, এই দলকে বাংলার মানুষ 15 বছর ধরে বরদাস্ত করেছে, পুরো পার্টিটাই জালি। আর কি আশা করা যায়? মুষল পর্ব শুরু হয়েছে, যত তাড়াতাড়ি দলটা উঠে যায় বাংলার পক্ষে ততই মঙ্গল। কি বলছেন দিলীপ ঘোষ, শুনবো। যেমন যেমন যেখান থেকে এসেছিল সেই দিকে তারা চলে যাচ্ছে। দল নয়, ওটা দল ছিল। সুব্রত মুখার্জি একসময় নাকি বলেছিলেন কাউকে গল্প করতে গিয়ে, বলে টিএমসি দলটা কীরকম, উনি বলছেন এটা দল নেই, প্ল্যাটফর্মে অনেক লোক দাঁড়িয়ে আছে, বিভিন্ন দিকে যাবে, যার ট্রেন আগে আসছে সে চলে যাচ্ছে। উনি নাই, আজকে ওনার কথাটা একদম অক্ষরে অক্ষরে ফলে যাচ্ছে। তো সেখানে কিছু ধান্দাবাজ লোক এদিক ওদিক থেকে চলে আসছে। তো হিন্দিতে একটা কথা আছে, কাहीं কে ইঁট কাहीं কি রোড়া, ভানুমতি নে আর কে বলে কোনবা জোড়া। তো এটা হচ্ছে একদম অক্ষরে অক্ষরে ফলে যাচ্ছে। কেবল পয়সা কামাবার জন্য, ধান্দাবাজি করার জন্য চলে এসছে লোকগুলো। ম্যাক্সিমাম ক্রিমিনাল, অ্যান্টি সোশ্যাল, ভয় বাড়ি থেকে বেরোচ্ছে না। তো এই ধরনের রাজনীতিকে কলুষিত করা, লোকতন্ত্র গণতন্ত্রকে কলুষিত করা, যেটা পাপ করেছে ওরা, তার ফল ভোগ করতে হচ্ছে। বিরোধী আসনে বসলোই না ওরা, এখনও বিধানসভায় ঢুকলোই না, সাসপেন্ড হয়ে গেল দুজন। আমি তো অবাক হয়ে যাই, এই দলটাকে পশ্চিমবাংলার মানুষ কী করে 15 বছর ধরে বরদাস্ত করেছে। না বিরোধী আসনে বসবে কি করে? কারণ দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দলের বিধায়কদের সই জাল করেছে। ও তো এমনি বোধহয় এবছর, মানে এই গোটা 5 বছর বোধহয় ওরা বিরোধী দলের ইয়েতেও বসতে পারবে না, পুরো জাল তো পার্টিটাই জালিদের। তো সেখানে কি আশা করা যায়? সে যেন দেখুন অনেক কিছু ঘটবে। আমি বলেছি মুসল পর্ব শুরু হয়েছে, ধীরে ধীরে ধ্বংসের পথে যাবে। আর যত তাড়াতাড়ি দলটা মাটিতে মিলিয়ে যায় তত পশ্চিমবাংলার পক্ষে ভালো। মঙ্গলবার 2রা জুন দিলীপ ঘোষ বলেন যে ওদের দুজন সাংসদ পাবলিকের কাছে অলরেডি পানিশ খেয়েছেন, অথচ দুজনের কারোর গায়ে কোনো রকমের দাগ নেই। এরকম একজন কল্যাণ ব্যানার্জি, তার নাটক আমরা পার্লামেন্টে বহুবার দেখেছি। ওকে সেদিন কেউ একটা চাটি মেরেছিল, রুমাল দিয়ে রোগড়ে 1 ফোঁটা রক্ত বের করতে পারলেন না। আমি এখন বুঝতে পারছি আমার হরিণঘাটায় ডিমের দাম কেন এত বাড়লো। ও এদিক ওদিক ডিম ছোড়া হচ্ছে। অভিষেক কোনো হাসপাতালে ভর্তি হতে পারেননি। বেলভিউ হাসপাতালে ডাক্তাররা বুঝিয়ে দিয়েছেন তাদের মেরুদণ্ডটা শক্ত। এটা খুব জঘন্য একটা আচরণ। সরকার কাজ করছে, মানুষ দেখছে। কয়েকদিন আপনারা ঘরের ভেতরে থাকুন, আন্দোলনের নামে ব্লকে বা থানায় ঘেরাও ফেরাও করবেন না। দেখছেন তো চারিদিকে কি অবস্থা। কি বলেছেন, শুনবো। দুজন এমপি পাবলিকের কাছে পালিশ হয়েছেন, কিন্তু গায়ে কোনো দাগ নেই, কোথাও চোট। একজন সিনিয়র এমপি, তার ড্রামা করার বহু পুরনো অভ্যাস, তার ড্রামা আমি পার্লামেন্টে দেখেছি। তিনি সেদিন মাটিতে গোড়াগড়ি দিয়ে ড্রামা করছেন, নাকি মাথা ফাটিয়ে দিয়েছে, একটা চাঁটি মেরেছে কেউ। সে রুমাল দিয়ে রগড়ে রগড়ে রক্ত বার করতে পারলেন না। আর একজনের গায়ে খালি ডিম লেগেছিল। আমি ভাবছি যে হরিণঘাটার ডিমের দাম এত বাড়লো কী করে। এখন বোঝা গেল যে ওইখানে ডিমের সব অপপ্রয়োগ হচ্ছে। তো তারও কোনো কিছু গায়ে চোট লাগেনি। মমতা ব্যানার্জি জোর করে সার্টিফিকেট নেওয়ার চেষ্টা করেছিলেন, ডাক্তাররা কমপক্ষে তাদের মেরুদণ্ড আছে দেখিয়েছেন, ঝুঁকেননি। তো এই ধরনের লজ্জাজনক পরিস্থিতি, ঘাটিয়া হরকত, এগুলো শোভা পায় না। আপনারা ছিলেন ক্ষমতায়, যা ইচ্ছা করেছেন। এখন ওটা সুস্থ সবলভাবে থাকুন, মানুষ দেখছে সরকার কাজ করছে, কাজ করতে দিন। কদিন নয় করলেন না, আমি শুনলাম তারা নাকি আন্দোলন করবে পাবলিকের কি থানায় ব্লকে। দেখতে পাচ্ছেন তো পরিণতি কী হচ্ছে। আপনি যাবেন থানায় ব্লকে, হুজ্জুতি করবেন, পাবলিক আবার পালিশ করে দেবে, তখন আবার হসপিটাল যেতে হবে। কী দরকার আছে? শান্তিতে থাকুন, রোদ্রে কেন বেরোতে যাচ্ছে? সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।